ওকে, শুরু করছি আজকের লেকচার। সো আজকে হচ্ছে ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার 1 এর লেকচার 3। সো আমরা একটু গত ক্লাসের লেকচারটা রিভিশন দিয়ে আসি। গত ক্লাসে আমরা কি শিখেছিলাম? গত ক্লাসে আমরা শিখেছিলাম পোলার কোঅর্ডিনেট সিস্টেম। পোলার কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে আমরা পড়াশোনা করেছিলাম এবং এই সিস্টেমে আমরা দেখিয়েছিলাম যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক কাঠামোতে কোনো একটা বিন্দুকে বসানোর জন্য, রিপ্রেজেন্ট করার জন্য আমাদের দুইটা মেজারমেন্ট দরকার এবং সেই দুইটা মেজারমেন্ট হচ্ছে আর এবং থিটা। সো মূলবিন্দু থেকে কোনো একটা বিন্দু পিকে নির্দেশ করতে গেলে আমার দুইটা মান লাগবে, সেটা হচ্ছে আর এবং থিটা ইন পোলার কোঅর্ডিনেট সিস্টেম। পোলার কোঅর্ডিনেট সিস্টেম এবং এই মূলবিন্দু এবং এই পিকে আমরা কানেক্ট করি এবং এখানে আর হচ্ছে মূলবিন্দু থেকে সেই পি বিন্দুটার মধ্যকার দূরত্ব এবং থিটা হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ ধনাত্মক দিকে ঘূর্ণন বা কোণ থিটা। এটা ছিল আমাদের গত ক্লাসের আলোচ্য বিষয়। এভাবে আমরা একটা বিন্দুকে রিপ্রেজেন্ট করতে পারি এবং দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার জন্য পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আমরা যে সূত্রটা ব্যবহার করি সেটা হচ্ছে r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু r1 ইন্টু r2 ইন্টু কস থিটা 1 মাইনাস থিটা 2। এটা ছিল আমাদের গত ক্লাসে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে দুটি বিন্দুর দূরত্ব নির্ণয়। পোলার কোঅর্ডিনেট সিস্টেমে দুটি বিন্দুর দূরত্ব নির্ণয়। এরপরে আমরা যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট সিস্টেমের সাথে আমরা আমাদের কার্তেসিয়ানের কোঅর্ডিনেট সিস্টেমকে কানেক্ট করেছিলাম এবং সেক্ষেত্রে পি বিন্দুকে পাওয়ার জন্য আমাদের এখানেও দুটি মেজারমেন্ট প্রয়োজন হয়, অর্থাৎ আর এবং থিটার সাথে আমরা এক্স এবং ওয়াইয়ের সম্পর্ক তৈরি করেছিলাম। সো যেখানে আমরা বলেছিলাম যে আমাদের কাছে যদি এক্স ওয়াই দেওয়া থাকে তাহলে আর থিটা বের করার টেকনিক হচ্ছে আর ইজ ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং থিটা ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটা ছিল আমাদের এক্স ওয়াই দেওয়া থাকলে আর থিটা বের করার টেকনিক এবং আমাদের যদি আর থিটা দেওয়া থাকে তাহলে আমরা এক্স ওয়াই বের করার টেকনিক হচ্ছে এক্স ইজ ইকুয়ালস টু আর কস থিটা এবং ওয়াই ইজ ইকুয়ালস টু আর সাইন থিটা। এই ছিল হচ্ছে আমাদের গত ক্লাসের আলোচ্য বিষয় এবং এখান থেকে আমরা বলেছিলাম যে আমাদের এই যে থিটা ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এইটা আমাদের অসম্পূর্ণ, মানে আমরা এটা পুরোপুরিভাবে আলোচনা করিনি। আজকের আলোচনা আমাদের সম্পূর্ণটা এই অংশটা নিয়ে, অর্থাৎ থিটা ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এটা নিয়ে আজকের আলোচনাটা পুরোপুরিভাবে থিওরিটিক্যাল। সো খুব মনোযোগ দিব, অঙ্ক বলা যায় করাবো না, পুরাটাই থিওরিটিক্যাল। যদি বুঝি ভালো, যদি না বুঝি সামনের এই পুরো 3.7 পর্যন্ত বুঝবো না। কথাটা কি বোঝাতে পারছি? শুধু এই জায়গাটায় ফোকাস করে আজকে আমরা একটা আলোচনা করব। ওকে, এই ছিল আমাদের প্রিভিয়াস আলোচনা। আচ্ছা, এখন আমরা আসি, আমরা কি চাই, আজকের আলোচ্য বিষয় টপিক কি? আজকে আলোচ্য বিষয় টপিক হচ্ছে কার্তেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় যখন আমরা কোণ নির্ণয় করতে চাই, কথা না, কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা থেকে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় যখন আমরা কোণ নির্ণয় বা থিটা নির্ণয় করতে চাই, সেই থিটা কিভাবে নির্ণয় করা যায়। আচ্ছা, সো আমি সব কিছু সবসময় একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। আগে এক্সাম্পলটা আলোচনা করি এবং তারপরে বুঝাই ড্রব্যাকসটা কোথায়। তাহলে আগে আমরা হেডিং দিই কার্তেসিয়ান টু পোলার থিটা নির্ণয়। আজকের আলোচ্য বিষয়ের হেডিং, লেকচার 3 এর হেডিং, অর্থাৎ আজকের পুরো কথাবার্তা থিটা নিয়ে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট অফ অল চতুর্ভাগ নিয়ে কথা বলেছি অলরেডি। আমরা জানি চতুর্ভাগ জিনিসটা কি। আমরা চতুর্ভাগ জিনিসটা কার্তেসিয়ান তল বরাবর আমরা জানি, এটা প্রথম চতুর্ভাগ এবং এখানে কোনো বিন্দুকে স্থাপন করার জন্য আমরা প্লাস প্লাস দ্বারা চিহ্নিত করি। এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটাকে আমরা রিপ্রেজেন্ট করার জন্য প্লাস মাইনাস প্লাস দ্বারা চিহ্নিত করি। এটা তৃতীয় চতুর্ভাগ, এটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা মাইনাস দ্বারা রিপ্রেজেন্ট করি।
এবং এটা চতুর্থ চতুর্ভাগ, এটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা প্লাস মাইনাস দ্বারা রিপ্রেজেন্ট করি। এটা চতুর্ভাগ, এটা আমরা অনেকবার জানি, দেখেছি। এখন আমরা একটা জিনিস আজকে আবার শিখব, সেটা হচ্ছে ধনাত্মক রোটেশন অ্যান্ড ঋণাত্মক রোটেশন। সো আমরা জানি আমাদের মূল বিন্দুকে কেন্দ্র করে ও এক্স অক্ষের ধনাত্মক রেখার সাপেক্ষে যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমরা ঘূর্ণন করি, এই ধরনের ঘূর্ণনকে আমরা প্লাস অ্যাঙ্গেল বা পজিটিভ রোটেশন বা ধনাত্মক ঘূর্ণন বলি, এবং ও এক্সকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার দিকের ঘূর্ণনকে আমরা নেগেটিভ রোটেশন বা ঋণাত্মক ঘূর্ণন বা ঋণাত্মক কোণ বলি। এটা আমরা জানি। ওকে, এখন আসতেছি যে কথায়, সেটা হচ্ছে সাপোজ চিন্তা করো যে আমরা কোনো একটা বিন্দুকে পৌঁছাবো, কোনো একটা বিন্দুতে পৌঁছাবো। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা সাপোজ এই বিন্দুটাতে পৌঁছাতে চাই, কথার কথা এই বিন্দুটাতে পৌঁছাতে চাই, মূল বিন্দুকে কেন্দ্র করে ও এক্সের সাপেক্ষে, মূল বিন্দুকে কেন্দ্র করে ও এক্সের সাপেক্ষে এই বিন্দুটাতে পৌঁছাতে চাই। তাহলে আমরা কয়ভাবে পৌঁছাতে পারি? কয়ভাবে পৌঁছাতে পারি? আমরা আমাদের 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 যে সংজ্ঞা, সেই সংজ্ঞাতে বলে থিটার মান নির্ণয় করার জন্য ও এক্সের সাপেক্ষে রোটেশন হইতে হবে। ঠিক আছে, কিন্তু কেমন রোটেশন হইতে হবে সেটা বলে দেওয়া নাই। আমরা ইন জেনারেল সাধারণত ধরে নেই ঋণাত্মক রোটেশন, সাধারণত ধরে নেই ধনাত্মক রোটেশন, রাইট? ঘড়ির কাঁটার বিপরীত দিকে এটা আমরা সাধারণত ধরে নেই, হ্যাঁ কি না? সাধারণত ধরে নেই, কিন্তু আমাদের সংজ্ঞায় কিন্তু এটা না। আমাদের সংজ্ঞা দেখো, গত ক্লাসের সংজ্ঞায় আমরা কিন্তু স্পষ্ট লিখেছি, মূল বিন্দু থেকে এক্স অক্ষের সাপেক্ষে কোনো একটা নির্দিষ্ট দূরত্ব, কোনো একটা নির্দিষ্ট দিক, এখানে কিন্তু বলছি নির্দিষ্ট দিক, রাইট? এখানে কি বলে দিছি ধনাত্মক দিক, বলে দিছি ঋণাত্মক দিক, বলে দিছি পজিটিভ রোটেশন? এক্স অক্ষের ধনাত্মক দিক কি লিখে দিছি? তাইলে ওইটা ধনাত্মকটাকে এটা নির্দিষ্ট দিক লিখো। যদি বলে দিয়ে থাকে তাহলে ভুল বলেছি। ভুলও না, বেসিক্যালি আমরা প্রায় 99% ক্ষেত্রে ধনাত্মক রোটেশনটাকেই নিব, ঠিক আছে? কিন্তু এটা নির্দিষ্ট দিক লিখো, ঠিক আছে? আচ্ছা, তাহলে নির্দিষ্ট দিক যদি বুঝায় তাহলে কয়টা? দুইটা, পজিটিভ অ্যান্ড নেগেটিভ বোথ। আচ্ছা, তাহলে খেয়াল করো, আমি এখন এই বিন্দুতে আছি, সরি ও এক্স রেখায় আছি। ও এক্স রেখা থেকে আমি এই পি বিন্দুতে পৌঁছাতে চাই পোলার স্থানাঙ্ক ব্যবস্থা দিয়ে পৌঁছাতে চাই, কারণ আমরা পোলার স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে কথা বলছি। তাহলে এখন আমরা কি বলবো? এই তো আমার রেখাটা, তাই না? পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, এইটাই তো আমার রেখাটা। কোন রেখা? মূল বিন্দু এবং আমার টার্গেটেড বিন্দুর সংযোজক সরলরেখা। মূল বিন্দু এবং টার্গেটেড বিন্দুর কি সংযোজক সরলরেখা। এখন আমাকে বলতেছে যে এক্স অক্ষের নির্দিষ্ট দিকে আমি চাই এখন থিটা বের করব। কি চাই? থিটা বের করব। কি চাই? থিটা বের করব। এখন থিটা বের করার জন্য আমাকে রোটেশন কিসের সাপেক্ষে হইতে হবে? এক্স অক্ষের সাপেক্ষে, ডেফিনেটলি এক্স অক্ষের সাপেক্ষে। এখন আমি যদি এক্স অক্ষের সাপেক্ষে ধনাত্মক দিকে রোটেশন করি, তাহলে এই রেখা পর্যন্ত যেতে এই ও এক্স থেকে আমাকে ধনাত্মক দিকে গেলে এই রোটেশন অনুযায়ী ধরো আমাকে এখানে এটা 90 ডিগ্রি প্লাস ধরো 30 ডিগ্রি, তাহলে এখানে ধরে নিলাম 120 ডিগ্রি আমি গেলাম যদি আমি ধনাত্মক দিকে যাই, রাইট? ওকে, ফাইন, এটা আমার গ্রহণযোগ্য। আমি যদি এখন ঋণাত্মক দিকে যাই তাহলে কি ভুল হবে? না। আমি যদি এখন এখান থেকে এই বিন্দুটাকে পাওয়ার জন্য আমি যদি এখন এভাবে যাই, তাহলে এখানে কতটুকু আছে? 180। এইটুকু কত? 180। 180-র সাথে আরও কত? 60। তাহলে কত? 240। তাহলে এখানে আমার কতটুকু আছে? 240। দুইটা মিলে 360। ফাইন, রাইট? তাহলে একটা জিনিস বোঝো, দুইটা দিক দিয়ে রোটেশন করলাম, পৌঁছালাম কয় জায়গায়? এক জায়গায়। আমার রোটেশনের মান কি সেম? মান কি সেম? তাহলে আমি যদি ঘড়ির কাঁটার ধনাত্মক দিকে যাই তাহলে 120 ডিগ্রি, ঋণাত্মক দিকে যাই তাহলে 240 ডিগ্রি। দুইটাই কি মিথ্যা না সত্য? কোনোটা মিথ্যা আছে এখানে? না। তার মানে কি দাঁড়াচ্ছে যে আমি যদি এখন তোমাকে বলি যে আমি তৃতীয় চতুর্ভাগে এই বিন্দুটাতে যেতে চাই, এখন কেউ যদি আমাকে অ্যান্সার দেয় তৃতীয় চতুর্ভাগের এই বিন্দুটাতে যাওয়ার জন্য যে আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে রোটেশন করে যাব এই জায়গায়, তাহলে তার অ্যান্সার যা আসবে, কেউ যদি বলে আমি ঘড়ির কাঁটার দিকে ঘুরে যাব, তাহলে তার অ্যান্সার যা আসবে দুইটা কি এক হবে? এক হবে না, মান আলাদা হবে। মান আলাদা হবে, ইয়েস অর নো? এবং ডেফিনেটলি যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে আসছে তার যে কোণ, সেই কোণের মানের পূর্বে আমরা কি দিব? প্লাস চিহ্ন।
সেই কোণের মানের পূর্বে আমরা কি দিব? প্লাস চিহ্ন দেওয়া লাগে না, বাট বাই ডিফল্ট কি বসবে? প্লাসই তো বসবে, হ্যাঁ কি না? আর যদি ঘড়ির কাঁটার দিকে রোটেশন করি তাহলে আমাকে বাই ডিফল্ট এখানে চিহ্ন দিয়ে দিতে হবে কি? মাইনাস, অথবা বলে দিতে হবে যেটা ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণন। কথাটা কি বুঝাতে পারছি? আচ্ছা, তাহলে এখন আসো মূল আলোচনা বিষয় যাই। এখন আমি এটার থিওরিটা লিখব। চতুর্ভাগের কোনো একটি ঘরে, আমি লিখে দিচ্ছি আগে বোঝো, 4টা চতুর্ভাগ আছে। চতুর্ভাগের কোনো একটি ঘরে ও এক্সের সাপেক্ষে, মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাপেক্ষে, এক্স অক্ষ, ও আচ্ছা বুঝছি তোমরা ভুল করছো কোথায়। আমরা বলছিলাম কি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাপেক্ষে। এক্স অক্ষের ধনাত্মক দিক কোনটা? ও এক্স। এক্স অক্ষের ধনাত্মক দিক কোনটা? ওই জায়গায় ধনাত্মক শব্দটা হবে, ওই জায়গায় ধনাত্মক শব্দটা হবে, ওইখানে কিন্তু ওটাকে নির্দিষ্ট হবে না। না ঠিক আছে, আমি ভুল বলছি। ও এক্সের ধনাত্মক দিকের সাপেক্ষে। ও এক্সের ধনাত্মক বলতে কি বুঝাচ্ছি? ও এক্স, কারণ ও এক্সের আরেকটা কি আছে? ঋণাত্মক দিক আছে, তো সেটা তো আমরা নিচ্ছি না সবাই। ও এক্সের ধনাত্মক দিকই ও এক্স। ও এক্স মানে কি? ধনাত্মক দিক। আর ও এক্স প্রাইম যদি নিতাম তাহলে সেটা কি হয়? ঋণাত্মক দিক। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিক বলতে আমরা ও এক্সকে বোঝাচ্ছি। এর পরে হচ্ছে নির্দিষ্ট দিকে, পজিটিভ অর নেগেটিভ। আচ্ছা যাই হোক, এখন আমরা বলি কার্টেসীয় চতুর্ভাগের বা দ্বিমাত্রিক চতুর্ভাগের দ্বিমাত্রা যদি হয়, দুইটা মাত্রা যদি হয়, আর এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম যদি থাকে, তাহলে 4টা চতুর্ভাগ হচ্ছে। তাহলে 4টা চতুর্ভাগের কোনো একটা বিন্দুতে পোলার স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে পৌঁছানোর জন্য আমরা 2 ধরনের ঘূর্ণন পদ্ধতি ব্যবহার করতে পারি। ইয়েস অর নো? 2 ধরনের ঘূর্ণন পদ্ধতি সঠিক, এবং 2 ধরনের ঘূর্ণন পদ্ধতিতে যে রেজাল্ট আসবে সেটাও সঠিক। কিন্তু মানের দিক থেকে যদি চিন্তা করি, মান কি কখন ইকুয়াল হবে? না। এটুকু কথা বুঝতে পারছি? আসলে লিখি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়। আমি কিন্তু বলি নাই কার্টেসিয়ান, কি বলছি? দ্বিমাত্রিক। কারণ পোলারেও দ্বিমাত্রিক, কার্টেসিয়ানেও দ্বিমাত্রিক। দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো চতুর্ভাগের, কোনো না 4টি চতুর্ভাগের, চতুর্ভাগ 4টি, এর বেশি তো নাই, 4টি চতুর্ভাগের, হ্যাঁ অবশ্যই 4টি চতুর্ভাগের কোনো বিন্দুতে পৌঁছানোর জন্য 2 ধরনের ঘূর্ণন পদ্ধতি ব্যবহার করা যায়। একটি ঘড়ির কাঁটার বিপরীত তথা ধনাত্মক ঘূর্ণন, অপরটি ঘড়ির কাঁটার দিকে তথা ঋণাত্মক ঘূর্ণন। এই 2 পদ্ধতিতেই আমরা একটি বিন্দুতে বা একটি জায়গায় পৌঁছাতে পারি। এই 2টি ঘূর্ণন পদ্ধতির মাধ্যমে আমরা একটি বিন্দুতে পৌঁছানো যায়। তবে
তাদের মান এবং চিহ্ন অবশ্যই ভিন্ন হবে। তাদের মান এবং চিহ্ন অবশ্যই কি হবে? এটা নিয়ে কারো কোনো সন্দেহ আছে? ওকে, ফাইন। আচ্ছা, তাহলে এইটুকুর পরে এখন আসো আমরা 4টা এক্সাম্পল দেখব। খেয়াল করো, পে অ্যাটেনশন স্যার। একটা এক্সাম্পল দেখি আমরা। আমরা একটা বিন্দু নেই কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় 1 1। একটা বিন্দু নিলাম কি 1 1। আর একটা বিন্দু নেই -1 -1। আমি আবারও বলছি, এটা কোথায় নিয়েছি? কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায়। এদের মানের দিকে তাকালেও বোঝা যায়, যে এটা কার্টেসিয়ান, বলে দেখা থাক আর না থাক, কারণ এটা XY। না হলে এটা কি দ্বিতীয়টা অবশ্যই কোনো একটা ডিগ্রি বা পাই দিয়ে থাকতো। ইয়েস অর নো? এখন আমি বললাম এই বিন্দুটাকে পোলার বিন্দুতে রূপান্তর করো। এটা একটা কার্টেসিয়ান বিন্দু। ইয়েস অর নো? এটা একটা কার্টেসিয়ান বিন্দু যেখানে x এর মান কত? 1, y এর মান কত? এই বিন্দুটাকে তুমি এখন কিসে রূপান্তর করবা? পোলারে। তাহলে পোলারে রূপান্তর করতে গেলে আমরা জানি x আর y থাকলে আর কিভাবে পাওয়া যায়? √x² প্লাস y²। তার মানে আলটিমেটলি কী আসতেছে? √2। সত্য? সন্দেহ আছে কোনো? নাই। আচ্ছা, থিটার মান কীভাবে বের করেছি? থিটা ইজ ইকুয়ালস টু tan ইনভার্স 1/1, কারণ y/x। তার মানে এখানে কত? tan ইনভার্স 1। তাহলে tan ইনভার্স 1 এর মান কত? 45 ডিগ্রি। ইয়েস অর নো? কারণ এটা তো বোঝাই যায় tan ইনভার্স 1 মানে কি 45 ডিগ্রি। এটা যারা বোঝো না তাদের জন্য একটু পড়াই, যারা বোঝো না। ধরো কোণ এবং এই বিষয়টা দেখো, আমরা যখনই লিখি sin 30 ডিগ্রি ইজ ইকুয়ালস টু কত? হাফ। ইয়েস অর নো? এখানে সাইন জিনিসটা কি? একটা ত্রিকোণমিতিক অপারেটর, হ্যাঁ কি না? 30 ডিগ্রি জিনিসটা কি? অ্যাঙ্গেল, কোণ, রাইট? আর এই হাফ জিনিসটা কি? ভ্যালু বা মান, হ্যাঁ কি না? তাহলে কোনো একটা ত্রিকোণমিতিক অপারেটরের সাথে যখনই কোনো একটা অ্যাঙ্গেল বসে তখনই কি প্রডিউস করে? ভ্যালু প্রডিউস করে, রাইট? এখন আমরা এই ধরনের কাজ করেছি। ফাংশন অফ এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই, তাহলে আমরা বাম পাশে শুধু এক্স রেখে আমরা এটাকে এভাবে লিখেছি কিনা? ফাংশন ইনভার্স ওয়াই। এইটুকু তো করে আসছি। তাহলে ত্রিকোণমিতিক এই অপারেটরগুলো এক একটা ত্রিকোণমিতিক ফাংশন। কি? ত্রিকোণমিতিক ফাংশন। তাহলে এই ত্রিকোণমিতিক ফাংশনটা এই ফাংশনের ন্যায় যখনই অপোজিট পাশে চলে যায় তখনই সে ইনভার্স হয়ে যায়। তাহলে সাইন এই পাশে ছিল, এটা যখনই এই পাশে চলে যাবে তখন কি হয়ে যাবে? ইনভার্স হয়ে যাবে, সাইন ইনভার্স। তাহলে দেখো সাইন ইনভার্স তার সাথে কি বসতেছে? ভ্যালু। তাহলে সাইন ইনভার্স হাফ কি প্রডিউস করবে? অ্যাঙ্গেল। তাহলে এইটাকে আমরা বলি, এটা হচ্ছে ত্রিকোণমিতিক অপারেটর, রাইট? সাইন, ট্যান, কজ, সেক, কসেক, কট, এগুলো হচ্ছে কি ত্রিকোণমিতিক অপারেটর। আর এদের যে ইনভার্স, এদেরকে আমরা বলি ইনভার্স ত্রিকোণমিতিক অপারেটর। তাহলে দেখো ত্রিকোণমিতিক অপারেটরের সাথে কে বসে? অ্যাঙ্গেল। ত্রিকোণমিতিক অপারেটরের সাথে কে বসে? প্রডিউস করে কি? ইনভার্স ত্রিকোণমিতিক অপারেটরের সাথে কে বসে? ভ্যালু। প্রডিউস করে কি? পার্থক্যটা কি বুঝতে পারতেছি? তাহলে দুইটা জিনিস, ত্রিকোণমিতিক অপারেটর বসবে সবসময় অ্যাঙ্গেলের সাথে, প্রডিউস করবে ভ্যালু। ইনভার্স ত্রিকোণমিতিক অপারেটর সবসময় বসবে ভ্যালুর সাথে, প্রডিউস করবে অ্যাঙ্গেল। তাহলে আমরা যে এখানে লিখেছি যে tan ইনভার্স 1, তাহলে tan ইনভার্সটা কি? ইনভার্স ত্রিকোণমিতিক অপারেটর। ক্যালকুলেটরে শিফট tan দিলেই tan ইনভার্স চলে আসে। আর 1টা কি? ভ্যালু। কি প্রডিউস করবে? অ্যাঙ্গেল। যদিও এটা আমার আলোচ্য বিষয় না, বাট বুঝাই দিলাম যাতে এটা বুঝতে সমস্যা না হয়। বুঝতে পারছি এতটুকু?
ওকে ফাইন, তাহলে এখানে আসি 1 1 এটা ছিল একটা কার্টেসিয়ান স্থানাঙ্ক ডিজিট পয়েন্ট, সেখান থেকে আমরা পোলারের মান বের করলাম। তাহলে এই বিন্দুটার পোলারের রিপ্রেজেন্টেশনটা কি হবে, r, থিটা ইজ ইকুয়ালস টু √2, 45 ডিগ্রি, রাইট? আসো এই এক্সাম্পলটার জন্য আমরা একটা চিত্র আঁকি। তাহলে এটা আমার ও, এটা আমার এক্স, রাইট? আচ্ছা, তাহলে এখন আমি ধরে নিচ্ছি এটা আমার 1, এটা আমার 1, এটা এক্স অক্ষের দিকে এই যে আমি এতটুকু গেলাম 1, ওয়াই অক্ষের দিকে এতটুকু আমি গেলাম 1। প্রবলেম আছে কোনো? না। এবং এইটা আমার এই যে সেই বিন্দু P11 যা P√2, 45 ডিগ্রি ভ্যালু প্রডিউস করছে ইন পোলার। একই জিনিস কিনা, কোনো সন্দেহ আছে? তাহলে এই যে থিটা, এই থিটাটা কি, মানে 45 ডিগ্রিটা কি, ও বিন্দু থেকে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাপেক্ষে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণন, হ্যাঁ কি না? তাহলে এই 45 ডিগ্রিটা কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণন না? এবং এটা ঠিক আছে 1 1 মানে স্যার প্রথম চতুর্ভাগ, এবং আসলে এটা প্রথম চতুর্ভাগেই তৈরি হয়েছে, কোনো সন্দেহ আছে? আচ্ছা আসি এটাই, এখানে কি দেওয়া -1 -1, কোন চতুর্ভাগ? তৃতীয় চতুর্ভাগ, রাইট? তাহলে তৃতীয় চতুর্ভাগে এক্স এর মান কত? -1, ওয়াই এর মান কত? -1। বলো আর এর মান কি হবে? -1 হোল স্কোয়ার প্লাস -1 হোল স্কোয়ার উপরে রুট, তার মানে আবার কি এই √2ই তো আসবে নাকি অন্য কিছু আসবে? তাহলে আর এর মানে কোনো চেঞ্জ নাই। ওকে, এখন আসি, সাথে সাথে লিখতে হবে তো, আমি তো তোমার জন্য ওয়েট করবো না কারোর জন্য। থিটার মান, তাহলে থিটার মান ইজ ইকুয়ালস টু কত? দেখো tan ইনভার্স এক্স, ওয়াই এর মান -1, এক্স এর মানও -1, তাহলে এখানেও মাইনাস মাইনাস কাটাকাটি যে আমার কি প্রডিউস হচ্ছে tan ইনভার্স 1, তার মানে অ্যাগেইন 45 ডিগ্রি, রাইট? এখন বলো এই -1 তথা এটার অবস্থান কোথায়? তৃতীয় চতুর্ভাগে না? তাহলে এখন দেখো এটার জন্য যদি চিত্র অঙ্কন করি, এটা হচ্ছে আমার মূল বিন্দু, এটা আমার এক্স ধনাত্মক অক্ষ, তাহলে তৃতীয় চতুর্ভাগে -1 + 1, এইটা ধরো -1, এটা ধরো -1, তাহলে এই হচ্ছে আমার বিন্দুটা, সরি এটা না, নিচের দিকে এইটা হচ্ছে আমার বিন্দুটা, রাইট? -1, -1, হ্যাঁ কি না? তাহলে এটা আমার যদি মূল বিন্দু হয়, তাহলে এই হচ্ছে আমার সেই টার্গেটেড পি বিন্দু, P4 পয়েন্ট, রাইট? এখন আমরা আমাদের সংজ্ঞায় কি শিখেছি? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাপেক্ষে ঘূর্ণন না? ধনাত্মক বা ঋণাত্মক? ধনাত্মক বা? তাহলে তুমি আমাকে বলো আমি এক্স অক্ষের ধনাত্মক দিকে ঘূর্ণন করে আসি আর ঋণাত্মক দিকে ঘূর্ণন করে আসি, যে দিক থেকেই আসি না কেন, কোনোভাবে কি এটার মান 45 ডিগ্রি? আবারও বলতেছি, প্রশ্নটা বোঝো। আমরা তো অঙ্ক করে দেখলাম যে এখানে কত আসছে, 45 ডিগ্রি, এবং এটা আমরা একে দেখলাম এই জায়গায় তৃতীয় চতুর্ভাগে আমার বিন্দুটা পড়ে। এখন আমাদের সংজ্ঞা অনুযায়ী এক্স অক্ষের ধনাত্মক দিকের সাপেক্ষে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে আসি অথবা ঘড়ির কাঁটার দিকে ঘুরে আসি, যে দিক থেকে ঘুরে আসি, এই 45 ডিগ্রি কি আসে না? এটা ফর শিওর। তার মানে এই সূত্রটা কি 100% ঠিক আছে? তাহলে আমি বুঝাইতে চাইছি যে এই সূত্রের মধ্যে ঝামেলা আছে, রাইট? এই সূত্রটার মধ্যে কি আছে? তাহলে আমাদের আলোচ্য বিষয় কি? থিটা নির্ণয়, অর্থাৎ থিটা ইজ ইকুয়ালস টু, আমরা যে বলতেছি tan ইনভার্স y/x, এইটার মধ্যে আমাদের অনেক কাজ করার বিষয় আছে। এই জিনিসটাকে বুঝতে পারছি কিনা? তাহলে এক্সাম্পল দিয়ে কি বুঝালাম? যে কোথায় যে আমার রুলস ব্রেক করতেছে, কোথায় যে আমার কি রুলস ব্রেক করতেছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে স্যার প্রথমটাও কি ভুল হয়েছে? না, প্রথমটা ভুল হয়নি। কেন? কারণ এই যে রুলসটা আমরা লিখেছি এটা প্রথম চতুর্ভাগের জন্য সত্য। কথাটা কি বুঝাতে পেরেছি? দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চতুর্ভাগের জন্য এটাকে চেঞ্জ করতে হবে। আর এর মান, আর এর যে সূত্র x² + y², বলো x এর মান তুমি এখানে প্লাস বসাও, x এর মান মাইনাস বসাও, সেখানে কি মানের কোনো চেঞ্জ আসতেছে? তার মানে আর নির্ণয়ের ক্ষেত্রে চতুর্ভাগ কোনো কিছু ম্যাটার করে না। আর নির্ণয়ের ক্ষেত্রে চতুর্ভাগ ম্যাটার করে না, কিন্তু থিটা নির্ণয়ের ক্ষেত্রে চতুর্ভাগ ম্যাটার করে। থিটা নির্ণয়ের ক্ষেত্রে চতুর্ভাগ ম্যাটার করে, বুঝাইতে পারছি? এখন আসেন তাহলে আমরা
প্রথম চতুর্ভাগের জন্য আমি এখন 4টা চতুর্ভাগ আলাদা আলাদা করে লিখে বুঝাবো, এবং এখন আমরা জ্যামিতিকভাবে জিনিসটা বুঝবো। খেয়াল করি, প্রথম চতুর্ভাগের জন্য যদি আসি, আমরা এখন জ্যামিতিকভাবে থিটা নির্ণয় করব। তাহলে এখন খেয়াল করি, বাই দ্য ওয়ে আগে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমাদের এই যে চ্যাপ্টার 3.1-এর যে আলোচনাটা আমি আজকে করতেছি, এটাই তোমাদের লিখে রাখতে পারো। এটা ম্যাথ সেকেন্ড পেপার, চ্যাপ্টার 3 জটিল সংখ্যার। এটাও লেকচার 3 বা 4-এর মধ্যে তোমরা এটাই আবার পাবা, তখন এত ডিটেলসে দেখাবো না। আবারও বলে রাখছি, এটাই লেকচার জটিল সংখ্যার সেকেন্ড পেপারে চ্যাপ্টার 3-এর লেকচার 3 বা 4-এ এই আলোচনাটাই আবার ঘুরে ফিরে আসবে, তখন এইটাই আমি আবার রিভিশন দিতে পারবো। আচ্ছা, জ্যামিতিকভাবে থিটা নির্ণয়। আসো প্রথম চতুর্ভাগ। তাহলে প্রথম চতুর্ভাগে কোনো একটা পয়েন্ট পিকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা +x +y দ্বারা চিহ্নিত করি। তাহলে +x কি? +x হচ্ছে প্রথম চতুর্ভাগে এবং +y ও প্রথম চতুর্ভাগে, এবং থিটাটাকে আমরা আপাতত ঘড়ির কাঁটার বিপরীত দিকে ধরতেছি। আমরা দুই দিকেই ধরবো, ঘড়ির কাঁটার বিপরীত দিকেও ধরবো, ঘড়ির কাঁটার দিকেও ধরবো, দুই দিকেই ধরবো। আচ্ছা, এখন এইখানে আরেকটা বিষয় আছে, ঘড়ির কাঁটার দিকে ধরবো সবসময় না বিপরীত দিকে ধরবো, এটা একটু কনফিউশন লাগার কথা, তাই না? আমি ঘড়ির কাঁটার দিকে করলাম, আরেকজন ঘড়ির কাঁটার বিপরীত দিকে করলো, আসলে সত্য কোনটা? সিম্পল, আমি যদি তোমাকে একটা কোশ্চেন করি, ধরো এখান থেকে তুমি 10 নম্বর যাবা। আমি প্রত্যেকটা ঘটনায় একটা এক্সাম্পল দিয়ে বুঝাই যাতে জিনিসটা রিলেট করা যায়, রাইট? ধরো তুমি 10 নম্বর যাবা, ঠিক আছে? এখন তুমি 10 নম্বর দুইভাবে যেতে পারো। আমাদের এখান থেকে তুমি সরাসরি মেইন রোডে যে 10 নম্বর যেতে পারো, বাই এনি চান্স এখানে যদি কোনো গন্ডগোল হয় তুমি শেওড়াপাড়া কাজীপাড়া হয়েও যেতে পারো। ওয়ে আছে কি না, নাকি নাই? আছে। এখন তুমি কোন ওয়েতে যাবা এটা ডিপেন্ড করে রাস্তার কন্ডিশনের উপরে, রাইট? যদি রাস্তা দুইটাই ফ্রি থাকে তুমি কোনটায় যাবা? 10 নম্বর এই দিক থেকে যাবা, সহজটায় যাবা, ইয়েস অর নো? তাহলে একটা এক্স অ্যাক্সিস থেকে ধনাত্মক দিক থেকে একটা বিন্দুতে দুইভাবে যাওয়া যায়, দুইভাবেই যাওয়া যায়, কিন্তু যদি যেভাবে সহজে তাড়াতাড়ি যাওয়া যায় আমরা কি সেটাই করবো না? পয়েন্টটা কি বুঝতে পারছি? তাহলে প্রথম চতুর্ভাগে আমরা দুইভাবেই যেতে পারি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যেতে পারি অথবা ঘড়ির কাঁটার দিকেও যেতে পারি, আমি এভাবেও যেতে পারি, এটাও গ্রহণযোগ্য। কিন্তু ইন জেনারেল তুমি কোনটায় যাবা? বিপরীত দিকে, ডেফিনেটলি ঘড়ির কাঁটার বিপরীত দিকে। কিন্তু এটা যে মিথ্যা তা কিন্তু না, কথাটা কি বুঝাতে পারছি? এটা যে মিথ্যা তা কিন্তু না। ওকে, আচ্ছা, তাহলে আমরা এইটার বিষয়ে আলোচনা না করি, কারণ আমরা মোটামুটি প্রথম চতুর্ভাগ কোনোদিনই আমরা আসলে ঘড়ির কাঁটার দিকে যাব না। কিন্তু আছে, রাস্তা আছে, এটাও বলে দিলাম, রাস্তা আছে, বাট যাব না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমাকে বলো একটা জিনিস, আমরা কোনো একটা বিন্দুকে নির্দেশ করার জন্য প্লাস মাইনাস চিহ্নিত করি, ঠিক আছে, কিন্তু তুমি আমাকে বলো আমরা কি কখনো এরকম করছি -10 কিলোমিটার, -5 মিটার? এটা কি কোনো দিন হয়? তাহলে দূরত্ব কি কখনো আসলে ঋণাত্মক হয় না? তাহলে আমার এই যে এক্স আর ওয়াই এর মান আমি যদি মূলবিন্দু থেকে এখন চিন্তা করি, মূলবিন্দু থেকে আমার এইটাকেও তো এক্স অক্ষের ধনাত্মক দিক, রাইট? এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। যদি এই জায়গায় এটা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চতুর্ভাগে আমরা মাইনাস নিয়ে যখন আলোচনা করব তখন তো দেখাবই যে তখন আমরা দূরত্ব যদি আমার এই এক্সের আগে যদি মাইনাস থাকে বা ওয়াই এর আগে মাইনাস থাকেও, এইটুকু অংশ বোঝানোর জন্য, সাপোজ এইটার মান আমি নাম দিলাম আমি ও এ, এইটুকু বোঝানোর জন্য অবশ্যই আমরা এভাবে লিখব মডুলাস অফ এক্স। কীভাবে লিখব? এখন প্রশ্ন হচ্ছে মডুলাস মানে কি? মডুলাস মানে তো স্যার মাইনাসকে প্লাস করে, এতটুকু জানি, রাইট? মডুলাস মানে এতটুকু জানি, মাইনাসকে স্যার প্লাস করে, এইটুকু জানি। এখন প্রশ্ন হচ্ছে মডুলাসের মানে এইটা না, আরও অনেক অর্থ আছে। যখন আমরা সেকেন্ড পেপারে বাস্তব সংখ্যা করব তখন মডুলাসের অনেকগুলো ইউজ শিখব। মডুলাসের আরেকটা কাজ আছে দূরত্ব নির্ণয়,
ঠিক আছে, সেটা আমরা এখন না, পরে যেয়ে শিখবো। বাট আপাতত তুমি যেটুকু জানো, কি জানো, যে স্যার মডুলাস মাইনাসকে প্লাস করে। ফাইন, তাহলে এতটুকুই মাথায় রাখো, মডুলাস মাইনাসকে প্লাস করে। এবং আমরা দূরত্ব ও এ, এটা একটা দূরত্ব, এই জন্য আমি সবসময় এটাকে কী দ্বারা প্রকাশ করব, মডুলাস দ্বারা। এপি, এটাকেও আমার কি দূরত্ব ওয়াই অক্ষ বরাবর, এটাকে আমরা সবসময় প্রকাশ করব কী দ্বারা, মডুলাস অফ ওয়াই দ্বারা। কেন? কারণ মডুলাস মানে হচ্ছে এর মান সবসময় কি থাকবে, ধনাত্মক থাকবে। ক্লিয়ার? আচ্ছা ফাইন। তাহলে এখন আসো, আমরা যদি এখন একটা জিনিস চিন্তা করো, সাপোজ আমি এক্সের উপরে স্কোয়ার দিলাম, প্লাস এক্সের উপরে কী প্রডিউস করবে, এক্স স্কোয়ারই তো প্রডিউস করবে, হ্যাঁ কি না? মাইনাস এক্সের উপরে আমি স্কোয়ার দিলাম, কি প্রডিউস করবে, প্লাস এক্স স্কোয়ারই তো প্রডিউস করবে, হ্যাঁ কি না? আচ্ছা, তাহলে মডুলাস অফ এক্সের উপরে যদি আমি এক্স স্কোয়ার দিই, এগুলো সব বাস্তব সংখ্যা শিখবা, মডুলাস অফ এক্সের উপরে যদি এক্স স্কোয়ার দিই, তাহলে এই মডুলাস অফ এক্সের ভিতরে কি প্লাসও আছে, তাহলে প্লাস হোক আর মাইনাস হোক, রেজাল্ট কি আসবে, অলওয়েজ প্লাস। এখন এটা তোমার কাছে কোনো মেক সেন্স করতেছে না যে স্যার এগুলো সিলি জিনিস, বাট এগুলো আসলে মেক সেন্স করবে বাস্তব সংখ্যায় গেলে। তাহলে আবারও বলতেছি, এক্সের মান যদি প্লাস হয় তাহলেও সেটা প্লাস, মাইনাস হলেও সেটা প্লাস, মডুলাস হলেও সেটা কি প্লাস। কখন? যদি আমরা বর্গ করি, রাইট? তাহলে আমরা প্রথম চতুর্ভাগ নির্ণয়ের ক্ষেত্রে, প্রথম চতুর্ভাগের আর নির্ণয়ের ক্ষেত্রে আমার কি এখানে দেওয়ার দরকার আছে, রুট ওভারের মধ্যে আমরা যে এক্স স্কোয়ার লিখছি, এটা কি মডুলাস অফ এক্স স্কোয়ার দেওয়ার দরকার আছে, না শুধুমাত্র আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিলে আমরা মডুলাস অফ এক্স মডুলাস অফ ওয়াই এর স্কোয়ার চলে আসে, রাইট? দরকার নাই। কিন্তু এখানে যখন আমরা থিটা লিখব প্রথম চতুর্ভাগের জন্য, থিটা যখন লিখব ট্যান ইনভার্স, তখন আমরা এটাকে একটা মডুলাসের মধ্যেও রাখতে পারি, অথবা আমরা এরকমভাবেও লিখতে পারি মডুলাস অফ ওয়াই ডিভাইডেড বাই মডুলাস অফ এক্স, অথবা আমরা ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স এভাবেও লিখতে পারি। আমাদের বইতে থিটা ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স এভাবে লেখা আছে, সেইটা পড়ে যেন আমরা কনফিউজ না হই, দ্যাটস ওয়াই আমি এতগুলো কথা বললাম। কথা কি বুঝাতে পারছি? ফাইন। তাহলে এখন আসি দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগটা মনোযোগ দিয়ে বুঝবো, তাহলে তৃতীয় চতুর্থ সবগুলো বুঝে যাব, দ্বিতীয়টাতে বেশি সময় দিচ্ছি। আচ্ছা, তাহলে দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ সাপোজ এখানে আমরা একটা বিন্দু নিলাম, তাহলে এই যে পি বিন্দু, এটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা কি নিব, মাইনাস এক্স প্লাস ওয়াই। আমি মান দিচ্ছি না, মাইনাস এক্স প্লাস, আচ্ছা বলো মূল বিন্দু থেকে মাইনাস এক্স কোন দিকে, অবশ্যই বাম দিকে, রাইট? আচ্ছা ধরো এটা সেই আমার এ বিন্দু, আর ওয়াই পজিটিভ মানে ওয়াই উপরের দিকে নিঃসন্দেহে, রাইট? আচ্ছা, তাহলে এই গেল কি আমার কার্টেসীয় প্রকাশ। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, ও মূল বিন্দু থেকে বাম দিকে আমি মাইনাস এক্সের কারণে আসছি, কিন্তু তোমার কাছে যদি জানতে চাই ও এ এর দূরত্ব কত বা ও এ এর দৈর্ঘ্য কত, তুমি কি বলবা, মাইনাস এক্স, কি বলবা, প্লাস এক্স বলবা, মানে রাইট? তুমি কি বলবা, প্লাস এক্স। স্যার উত্তর তার মাইনাস হবে না। তাহলে অবশ্যই মাথায় রাখো, তুমি মাইনাসের কারণে বাম দিকে আসছো, মাইনাস তোমার দিকটা ডিসাইড করে দিচ্ছে, কিন্তু তোমাকে যদি জানতে চাই ও এ এর মান কত, তুমি অবশ্যই আমাকে বলবা স্যার মাইনাস এক্স মডুলাস, তার মানে তথা প্লাস এক্স। ইয়েস অর নো? ইয়েস অর নো? সিমিলারলি তোমাকে যদি বলি এ থেকে পি বিন্দু ওঠার জন্য প্লাস থাকুক আর মাইনাস থাকুক, তুমি দূরত্ব অবশ্যই কি বলবা, মডুলাস অফ ওয়াই বা প্লাস ওয়াই, রাইট? এটা গেল কি কার্টেসীয় হিসাব নিকাশ বুঝছি, কার্টেসীয় হিসাব নিকাশ বুঝছি। এখন আসো মূল বিন্দু আর টার্গেটেড বিন্দুকে কানেক্ট করব, হুইচ ইজ ইন পোলার স্থানাঙ্ক, হুইচ ইজ ইন পোলার স্থানাঙ্ক, যেখানে আমরা এই ওপিটা কি আর, ওপিটা কি আর, রাইট? এখন প্রশ্ন হচ্ছে স্যার যে আমরা থিটা কোনটুকু, থিটা কতটুকু, কারণ থিটার ব্যাপারে আমরা কি শিখেছি, থিটা অবশ্যই শুরু হবে কোত্থেকে, ও এক্স থেকে। থিটা শুরু হবে কোত্থেকে, ও এক্স থেকে। তাহলে ও এক্স থেকে থিটা শুরু হইলো। এখন দেখো তোমার লজিক কি বলে যে স্যার এই জায়গায় আসলে কোণ কতটুকু, তুমি বলো আসলে কোণ কতটুকু, এইটুকু না? আমার এক্স এর মান আর ওয়াই এর মান যে ত্রিভুজ উৎপন্ন করছে, এইটাই কি আমার থিটা হওয়া উচিত না? উচিত কি না? কিন্তু আমার তো থিটা এই ও এক্স প্রাইমের সাপেক্ষে তো আর আমরা করতেছি না, ও এক্স প্রাইমের সাপেক্ষে কি করতেছি না,
করতেছি না, তাহলে কিসের সাপেক্ষে করতেছি? ও এক্সের সাপেক্ষে। তাহলে এইটাকে যদি আমি একটা লাঠি হিসেবে কনসিডার করি ও এক্সটাকে, তাহলে এই লাঠিটাকে আমি ঘূর্ণন করতেছি এইভাবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, তারপরে আমি এই বিন্দুতে আসতেছি, হ্যাঁ কি না? এখানে আসতেছে এই পর্যন্ত। তাহলে আমার রোটেশনটা কেমন? এখান থেকে আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে এতটুকু আসলাম, ইয়েস অর নো? কিন্তু স্যার এইটুকুও তো আমার না, আসলে আমি রোটেশন করছি এতটুকু মানলাম, রোটেশন করছে এতটুকু, তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু আমার আসলে কোণ কি এতটুকু? কোণ তো আমার এই যে এতটুকু, তাই না? কোণ কি আমার এতটুকু না? এখন চিন্তা করো, এটাকে প্রকাশ করি। দেখো, ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমরা যদি পুরা 180 ডিগ্রি যাই, ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমরা যদি পুরো 180 ডিগ্রি যাই, গেলাম, কিন্তু স্যার 180 ডিগ্রি গেলে তো ও এক্স প্রাইম পেয়ে যাব। এখন এই পর্যন্ত আসছি, এসে আমরা আরেকটু ব্যাক যাই, এই পর্যন্ত আসছি, এসে আরেকটু পিছনের দিকে যাই, তাহলে আরেকটু পিছনের দিকে গেলে রোটেশনটা কেমন হবে বলো তো? ধনাত্মক না ঋণাত্মক? দেখো আবার বোঝো, এই দিক দেখো, এদিকে দেখো, এই পুরোটা আমি ঘুরে আসলাম, কি কেমন? ধনাত্মক রোটেশন। তারপরে আবার আমি একটু উপরের দিকে উঠলাম, কেমন রোটেশন? কথাটা কি বুঝাতে পারছি? বা এটা ধনাত্মক ঋণাত্মক স্যার আমি বুঝি নাই, আমার টার্গেট কি নির্ণয় বলো? থিটা নির্ণয়, ফাইন, আমার টার্গেট স্যার থিটা নির্ণয়। এই পুরোটা যে রোটেশন, যতটুকু রোটেশন মানেই থিটা, রোটেশন মানেই কি? থিটা, রোটেশন মানেই কি? থিটা। কিন্তু আমার আসলে দরকার কি? এই রেড কালার করার জায়গাটুকু, এইটাই কি আমার আলোচ্য কোণ না? আমার টার্গেটেড কোণ। ধরো এইটাকে আমি আরেকটা চিহ্ন দ্বারা প্রকাশ করলাম, ধরো ফাই, এটাকে আমরা ফাই বলি, ঠিক আছে? আরেকটা চিহ্ন দ্বারা প্রকাশ করলাম ফাই। তাহলে দেখো, এই রোটেশনটা পাওয়ার জন্য আমরা 180 ডিগ্রি প্লাস ঘুরলাম, হ্যাঁ কি না? 180 ডিগ্রি প্লাস ঘুরলাম, 180 ডিগ্রি প্লাস ঘুরলাম, ঘুরে আমরা ফাই পরিমাণ কি করলাম? ব্যাক করলাম, এবং সেটা কি? মাইনাস। ফাই পরিমাণ কি করলাম? মাইনাস। বা ঠিক আছে, প্লাস মাইনাস না বুঝি, তুমি নর্মাল জ্যামিতিক চিত্র দিয়েও চিন্তা করো। আমার কাছে আছে স্যার 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে ধরো আমি 30 ডিগ্রি বাদ দিচ্ছি, কথার কথা, এটা পুরোটা 180 ডিগ্রি, এইটুকু ধরো 30 ডিগ্রি বাদ দিচ্ছি, তাহলেই কি আমি এখানে 150 ডিগ্রি পেয়ে গেছি না? কথাটা কি বুঝাতে পারছি? আচ্ছা ফাইন। এখন সূত্র আমার কার জন্য আছে? আমরা আগের ক্লাসে যে সূত্র নির্ণয় করেছি, কার জন্য নির্ণয় করেছি? থিটার জন্য। ফাইয়ের জন্য তো কিছু নির্ণয় করিনি, কিন্তু আমার এখানে আলোচ্য কোণ তো ফাই। আলোচ্য কোণ কে? সূত্র আছে কার জন্য? কথাটা কি বুঝাতে পারতেছি? পক্ষান্তর করে দেই। সুতরাং ফাই ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস থিটা। ইয়েস অর নো? ফাই ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস থিটা। এখন এই থিটার সূত্র অলরেডি আমরা কি শিখে আসছি? দিস ওয়ান। তাহলে আমরা যদি এখন লিখে দিই ওকে ফাইন, তাহলে এটাকে লেখা যায় 180 ডিগ্রি মাইনাস tan ইনভার্স মডুলাস y বাই এক্স। তাহলে কি আমরা আমাদের দ্বিতীয় চতুর্ভাগের যে টার্গেটেড কোণ, সেই টার্গেটেড কোণটুকু পেয়ে যাব কিনা? দ্বিতীয় চতুর্ভাগের টার্গেটেড কোণটুকু আমরা পেয়ে যাব কিনা? কথাটা কি বুঝতে পারছি? এখন তাহলে স্যার দ্বিতীয় চতুর্ভাগের একটা এক্সাম্পল দিই, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবো। -√3 + 1, খেয়াল করো, দ্বিতীয় চতুর্ভাগের এক্সাম্পল। প্রথম চতুর্ভাগের তো 1 1 দিয়েছি, দ্বিতীয় চতুর্ভাগের এক্সাম্পল -√3 + 1। তাহলে বলো এক্স এর মান কত? এক্স এর মান -√3, ফাইন। ওয়াই এর মান কত আসবে? 1। আচ্ছা, তাহলে আর এর মান কত? √-√3 হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তার মানে 3 + 1, তার মানে কত? 2, রাইট? কিন্তু এখন এইটা দেখে আমি কি ডিসাইড করলাম? কোন চতুর্ভাগে? দ্বিতীয় চতুর্ভাগ। কোন চতুর্ভাগে? তাহলে দ্বিতীয় চতুর্ভাগে আমার আলোচ্য কোণ কত? ফাই। আলোচ্য কোণ কত? ফাই। ঠিক আছে, দ্বিতীয় চতুর্ভাগে আলোচ্য কোণ কত? ফাই। কথা ঠিক আছে, কিন্তু আমরা তো আসলে ফাই দ্বারা এটাকে প্রকাশ না করে আমরা এটাকে কি দ্বারা প্রকাশ করব? থিটা দ্বারাই প্রকাশ করব। কিভাবে লিখবো জিনিসটাকে? যে দ্বিতীয় চতুর্ভাগে হওয়ার কারণে থিটার সূত্রটা তখন এই যে এইটাই আসবে, 180 ডিগ্রি মাইনাস tan ইনভার্স মডুলাস y বাই এক্স। কোনো ভুল আছে?
কোনো ভুল আছে? বুঝি নাই এমন কিছু? আচ্ছা, কেউ যদি এটাকে এভাবে লিখতে চায় 180 ডিগ্রি না করে, আমার বইতে যদি বা কোনো প্রশ্নে যদি এরকমভাবে থাকে পাই মাইনাস ট্যান ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স, কথা কি ভিন্ন নাকি? কথা কি ভিন্ন? না, একই কথা কি না? আবারও বলতেছি, আমার এইখানে আমরা এটাকে ফাই দ্বারা বুঝাইছি কেন? ফাই দ্বারা বুঝাইছি দুইটা চিহ্নকে আলাদা করার জন্য। কিন্তু আমরা যখন ফাইনালি পোলার স্থানাঙ্ককে রিপ্রেজেন্ট করি তখন আমরা কি লিখি? আর কমা থিটাই তো লিখি, তাই না? আর কমা কি লিখি? থিটাই লিখি। সেই জন্য আমরা সূত্র হিসেবে এখানে থিটাই দিব, কিন্তু আসলে এই থিটাটা কিন্তু তোমার এই যে এই থিটা না, এই থিটাটা কিন্তু আসলে কি না? এই থিটা না। এই থিটাটা মানে কি? এই থিটাটা মানে এখানে এই যে এই কোণটুকু, আমার উৎপন্ন কোণটুকুকে রিপ্রেজেন্ট করতেছে। কথাটা কি বুঝাতে পারছি? আবারও বলি, থিটা কোণটুকু? থিটা হচ্ছে আমার এই এক্স এবং ওয়াই এর কারণে উৎপন্ন ত্রিভুজের মধ্যবর্তী কোণ। থিটা মানে কি? এক্স এবং ওয়াই এর মানের কারণে এবং আর দ্বারা, এটা কি আর কি না? আর দ্বারা যে গঠিত ত্রিভুজ তার মধ্যে যে আলোচ্য কোণ সেটা হচ্ছে আমার থিটা। ইয়েস অর নো? তাহলে এই জায়গায়ও যদি আমরা বলি, তাহলে আমরা যদি সেই সংজ্ঞা অনুযায়ী মিলাইতে চাই, তাহলে এক্স এবং ওয়াই দ্বারা এবং আর দ্বারা যে গঠিত হলো ত্রিভুজ, সেই ত্রিভুজের আলোচ্য কোণই হবে কি? আমার টার্গেটেড থিটা। বুঝাতে পারছি? তাহলে এখন যদি আমরা এখানে চিন্তা করি যে এখানে যদি দেখো, এখানে মডুলাস দেওয়ার রহস্যটা কি? 180 ডিগ্রি দিলাম মাইনাস ট্যান ইনভার্স। এখন যদি আমি এখানে মডুলাস না দিতাম, বলো এই -3 আর +1 এই মানটা কি? -3 এর কারণে কি রোটেশন চেঞ্জ হয়ে যেত না? কারণ কি? আমরা এখন এই যে ওয়াই এর মান কত? ওয়াই, আর এটার মান কত? -√3। ফাইন, লিখলাম। তাহলে এখানে কি আসবে? 180 ডিগ্রি মাইনাস, এটা পজিটিভ হয়ে এখন আমি এটাকে পজিটিভ লিখতে পারি 1/3। তাহলে ট্যান কত ডিগ্রি এর মান? 1/√3, 30। তাহলে এখানে কি আসবে? 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তাহলে এখানে কত আসলো? 150 ডিগ্রি। তাহলে বলো আমরা কি আমাদের আলোচ্য কোণটুকু পেয়ে গেছি কিনা? রোটেশন পেয়ে গেছি কিনা? রোটেশন পেয়ে গেছি কিনা? দ্বিতীয় চতুর্ভাগে আসছে কিনা? 150 ডিগ্রি মানে কত? দ্বিতীয় চতুর্ভাগ কিনা? 150 ডিগ্রি মানে দ্বিতীয় চতুর্ভাগ। তাহলে জ্যামিতিকভাবে থিওরি বুঝছি, এক্সাম্পল বুঝছি। এখন চলে আসো তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগ, আচ্ছা এখানে আরেকটা জিনিস আমার বোঝানোর আছে, এখানে আরেকটা জিনিস বোঝানোর আছে। এটা পুরোটা আমরা কিসে গিয়েছি? ঘড়ির কাঁটার বিপরীতে গেছি। এখন কেউ বললো স্যার আমি ঘড়ির কাঁটার দিকে যেয়ে চিন্তা করব। ফাইন, সে কিন্তু ভুল না। সে কি ভুল? না। এখন আগে চিন্তা করতে হবে, যদি ঘড়ির কাঁটার দিকে যেতে চাই, তাহলে এখন খেয়াল করো, যদি ঘড়ির কাঁটার দিকে যাই, খেয়াল করো এই দিয়ে আমরা কই গেলাম? এই 180 ডিগ্রি গেলাম। কোথায় গেলাম? 180 ডিগ্রি, হ্যাঁ কি না? গিয়ে আবার এই দিকে কি করলাম? প্লাস 180 ডিগ্রি মাইনাস, মানে আমরা কি আলটিমেটলি কিসে আছি? ঘড়ির কাঁটার দিকে আছি। তার মানে পুরোটাই কি আসলে? পুরোটাই কি আসলে মাইনাস? পুরোটাই কি? যে 180 ডিগ্রি আর এই পুরো ফাই, এই পুরোটা কি? তাহলে আমি যদি ঘড়ির কাঁটার দিকে, কেউ যদি বলে স্যার এটার ঘড়ির কাঁটার দিকে কি হবে, তাহলে এই যে এই রোটেশনের ক্যালকুলেশনটাই আমরা এখন এই থিটাটাই যদি ঘড়ির কাঁটার দিকের জন্য চিন্তা করি, ঘড়ির কাঁটার দিকের জন্য চিন্তা করি, তাহলে বলো তো এখানে এটা কি আসবে? -180 ডিগ্রি মাইনাস ফাই। ইয়েস অর নো? পুরোটাই কি মাইনাসে কিনা? পুরোটাই কি? কিন্তু আমাদের এখানে টার্গেট কি? ফাইয়ের মান বের করা। টার্গেট কি? ফাইয়ের মান বের করা। তাহলে ফাইটাকে এই পাশে নিয়ে আসবো, আর এই পাশে চলে আসলো আমার সেই 180 ডিগ্রি মাইনাস থিটা। কারণ থিটার কারণে আমার সূত্র আছে, থিটার কারণে আমার কি আছে? সূত্র আছে। বুঝাতে পারলাম? এখন তুমি বলো যে আমি যদি ঘড়ির কাঁটার দিকে দিয়ে ঘুরে যাই, তাহলে আমি তাড়াতাড়ি ওপি এর কাছে পৌঁছাবো, নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে তাড়াতাড়ি পৌঁছাবো? কিসে পৌঁছাবো তাড়াতাড়ি? বিপরীত দিকে তাড়াতাড়ি পৌঁছাবো। এই জন্য আমরা বিপরীত দিকটাই এখানে গ্রহণ করি, এই জন্য সূত্রতেও আমরা এইটাই লিখি। কথাটা কি বুঝাতে পারলাম? কথাটা কি বুঝাতে পারলাম? ডান? কোনো সন্দেহ আছে? নাই? ফাইন, বুঝছি এবার। এখন তাহলে আবারও বলতেছি, অ্যাডমিশন টেস্টে বা এমসিকিউতে এই সূত্র দেখে আবার ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ ওই জায়গায় এরকম ওলট পালট জিনিসই দিবে। তোমার বেসিকের উপর ডিপেন্ড করবে তুমি কতটুকু ভালো বুঝতেছো। কথাটা কি বুঝাতে পারছি? ঠিক আছে, ওকে। আমি পুরো আলোচনাটা পরে আমি একটা বক্স আকারে সামারি লিখে দিব। সো আগে অ্যাটেনশন দিয়ে পুরো জিনিসটা বুঝি। আচ্ছা, দ্বিতীয় চতুর্ভাগ গেল, এখন আমরা তৃতীয় চতুর্ভাগে যাই।
তৃতীয় চতুর্ভাগ। সো তৃতীয় চতুর্ভাগ একটা বিন্দুতে যাওয়ার জন্য, একটা বিন্দু পিতে যাওয়ার জন্য আমরা -x, -y দিলাম। এটা আমার মূল বিন্দু ও, এই হচ্ছে আমার ওপি। ওকে, এখন আমরা ফার্স্টে মূল বিন্দু থেকে -x এর জন্য কোন দিকে যাব? বামে। -1 এর জন্য কোথায়? -y এর জন্য কোথায়? নিচে। আচ্ছা, গেলাম। এটা -x এর জন্য আমি গেলাম বাম দিকে, আর -y এর জন্য গেলাম নিচের দিকে। ফাইন। বাট এখানে কি করতে হবে? দূরত্ব বোঝানোর জন্য, এটা যদি এই বিন্দু হয় আবার সে একই কথা, অবশ্যই দূরত্ব বোঝানোর জন্য আমি এখানে মডুলাস দিব, এখানেও দূরত্ব বোঝানোর জন্য আমরা মডুলাস ব্যবহার করব। তাহলে এখন বলো তো আমার উৎপন্ন কোণ কোনটুকু? এইটুকু না? এইটুকু না? রাইট, এইটুকু। মানে এই যে আমি এভাবে বুঝাই, এই যে এতটুকু কিনা? ও আচ্ছা, সরি, হ্যাঁ। তাহলে উৎপন্ন কোণ কতটুকু? এইটুকু। এখন আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে আগে চিন্তা করি, তারপরে ঘড়ির কাঁটার দিকে চিন্তা করব। আচ্ছা, বিপরীত দিকে চিন্তা করি। তাহলে বলো, আমি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে আসি, শুরু কোত্থেকে করব? OX। শুরু কোত্থেকে করব? ডেফিনেটলি OX। আচ্ছা, তাহলে এই OX এর সাপেক্ষে আমি রোটেশন শুরু করলাম। আমি আগে তো 180 ডিগ্রি আসছি। আগে কি করছিলাম? 180 ডিগ্রি উঠে আগের বার দ্বিতীয় চতুর্ভাগে কি করছিলাম? আবার উপরের দিকে গেছিলাম, মানে ঘড়ির কাঁটার দিকে গেছিলাম মাইনাস। এখন কি আমি আমার টার্গেটেড রেখা, আমি যদি এই ওপিটাকে আমার টার্গেটেড রেখা বলি, তাহলে আমি OX এর সাপেক্ষে রোটেট করে এই পর্যন্ত একই ঘূর্ণনে আসবো না? এই পুরোটাকে একই ঘূর্ণনে আসবো না মাঝখানে আবার ব্রেক আছে কোনো? পুরাটা একই ঘূর্ণনে। তার মানে এই অংশটুকু কি একই ঘূর্ণনে হবে, রাইট? এই যে এতটুকু, এইটাকে যদি আমি এখন আবার আগের ন্যায় ফাই ধরি, আগের ন্যায় কি ধরলাম? ফাই ধরি, তাহলে আগেরটাতে কি হয়েছে? 180 ডিগ্রি মাইনাস ফাই, আর এইটাতে কি হচ্ছে? 180 ডিগ্রি প্লাস ফাই। 180 ডিগ্রি। তাহলে দ্বিতীয় চতুর্ভাগের মতো এটা বেশি কথা বলা লাগবে, বুঝছি। তাহলে এইটাতে আমরা কি লিখব? এটাতেও আমরা একটু আর এর কথাটা লিখে রাখি। এখানে আর মানে কি? এটাকে আর মানে হচ্ছে ওই যে -x হোল স্কোয়ার -y হোল স্কোয়ার। এখান থেকেও আসলে কি প্রডিউস করে? x² প্লাস y স্কোয়ারই প্রডিউস করে, রুট। ক্লিয়ার? ওকে, থিটার জায়গায় কি লিখবো? আমাদের থিটা মানে কি আগে বোঝো? রোটেশন। হ্যাঁ, আগে পজিটিভ রোটেশনের কথা চিন্তা করি। আগে পজিটিভ রোটেশনের কথা চিন্তা করি। ওটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা কোথায়? এখন পজিটিভ রোটেশনের কথা চিন্তা করি। তাহলে 180 ডিগ্রি প্লাস ফাই, রাইট? তাহলে এখানে কি আসবে? 180 ডিগ্রি প্লাস ফাই। ঠিক আছে, কিন্তু আমার টার্গেট কতটুকু? এইটুকুর মান বের করা, এইটুকুর মান বের করা। ইয়েস অর নো? তাহলে আমার এটা কি হবে? এটা যদি এই পাশে আসে, যদি এই পাশে আসে, এটা কি হয়ে যায় বলো? এটা কি হয়ে যায়? মাইনাস। এটা কি হয়ে যায়? 180 ডিগ্রি কি হয়ে যায়? 180 ডিগ্রি মাইনাস থিটা হয়ে যায়। দেখতে কেমন দেখায়? অদ্ভুত লাগে না? তাহলে এখানে আমরা যদি এভাবে লিখি, ফাই মাইনাস দ্বারা যদি গুণ করি, তাহলে থিটা মাইনাস 180 ডিগ্রি। ইয়েস অর নো? থিটা মাইনাস 180 ডিগ্রি। তাহলে ফাই এর মান হলো থিটা মাইনাস 180 ডিগ্রি। থিটা মাইনাস 180 ডিগ্রি, রাইট? অ্যান্ড থিটার কারণে তো আমাদের কাছে সূত্র আছেই। থিটার কারণে সূত্র কি? থিটার কারণে সূত্র হচ্ছে tan ইনভার্স মডুলাস y/x মাইনাস 180 ডিগ্রি দাও, পাই দাও, যেভাবেই দাও না কেন। ঠিক আছে, আমরা এইটাকে আগে লিখতে পারি না? 180 ডিগ্রিটাকে আমরা যদি এইভাবে লিখি যে ঠিক আছে, এখন ফাইনালি আমার আলোচ্য কোণটা হচ্ছে এরকম, -পাই প্লাস tan ইনভার্স মডুলাস অফ y/x লিখতে পারি ফাইনালি। কিন্তু এটা কেমন রোটেশন হলো? ধনাত্মক রোটেশন, ঘড়ি কাঁটার বিপরীতে। এখন তুমি আমাকে বলো, এই ওপিতে আসার জন্য তোমার কষ্ট কোন দিকে হবে? কম। ঘড়ি কাঁটার দিকে কম হবে। এখানে কিসে কম হবে? ঘড়ি কাঁটার দিকে কম হবে, এই দিকে কম হবে না। এটা ভুল না, কিন্তু এইভাবে লিখলে যে রেজাল্ট আসবে আর ঘড়ি কাঁটার দিকে লিখলে যে রেজাল্ট আসবে, রেজাল্ট দুইটা কি সেম হবে? দুইটা কি মিথ্যা? কোনোটা কি মিথ্যা? এটুকু কি বুঝাইতে পারছি? আচ্ছা ফাইন। তাহলে এখন আমরা এটাকে কিভাবে আঁকবো? এখান থেকে এই আমার রোটেশন করে এই আসলাম, এইটুকু পুরোটা কি পাই, এবং এটা কেমন পাই? -পাই, মানে -180 ডিগ্রি। হ্যাঁ কি না?
এটুকু কি মাইনাস 180 ডিগ্রি। কেমন? ঘড়ির কাঁটার দিকে। তারপরে আবার আমরা কি করছি, এতটুকু আসছি, এইটা কীরকমভাবে আসছি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে কেমন ফাই, প্লাস ফাই। তাহলে আমরা যদি এখন নেগেটিভ রোটেশন, এইটারই আরেকটা আবার দেখো রোটেশন, এখানে তুমি লিখতে পারো এভাবে প্লাস ভিই মানে পজিটিভ রোটেশন, মাইনাস ভিই দ্যাট মিনস নেগেটিভ রোটেশন। সো নেগেটিভ রোটেশনে আমি থিটা চাই, নেগেটিভ রোটেশনে আমি কি চাই, থিটা। তাহলে তুমি এখানে কি লিখবা, মাইনাস পাই লিখবা মানে 180 ডিগ্রি, তারপরে কি লিখবা, প্লাস ফাই লিখবা। কিন্তু আমার আলোচ্য কোণ কোনটুকু, ফাই, আলোচ্য কোণ কোনটুকু, ফাই। তাহলে ফাইটাকে আমি যদি ঠিক রাখি তাহলে এই পাইটা কোথায় চলে আসে, এই পাশে। তার মানে এটা কি চলে আসে, পাই প্লাস থিটা। ফাই ইজ ইকুয়ালস টু কি চলে আসে, পাই প্লাস। তাহলে আমরা এটাকে লিখতে পারি ফাই ইজ ইকুয়ালস টু, পাই লিখো আর 180 ডিগ্রি লিখো, পাই প্লাস ট্যান ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স ইন নেগেটিভ রোটেশন, ইন নেগেটিভ রোটেশন। এখন আমরা পরীক্ষার হলে কোনটা লিখবো, কাছাকাছি যাইতে যা লাগবে নেগেটিভ। তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে এটা, কেউ যদি ওইটা দিয়ে করে ভুল হবে, কিন্তু তার অ্যান্সার বন্ধুর সাথে মিলবে না। বুঝাতে পারছি? ওকে ফাইন, শেষ, বুঝছি। অনেক সময় টিচাররাও দেখবা এইটা ব্যবহার করে, ওইটা দিয়ে কেউ দিলে অ্যান্সার দিয়ে ভুল মানে কেটে দেয়, কারণ তাদের মাথায় এটাই সেট হয়ে আছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, বুঝছি এটা তৃতীয় চতুর্ভাগ। ওকে, এরপরে আসি চতুর্থ চতুর্ভাগ। এটার আর এক্সাম্পল আমরা এখানে করতেছি না, এটার এক্সাম্পল একবার আমরা অনুশীলনীতে যেই করতেছি। আচ্ছা, এটার এক্সাম্পল তো করেই ফেলছি, -1 ওইটাকে একটু মডিফাই করি। আমরা কি শিখছিলাম, -1 দেখছিলাম কি না? তাহলে -1 জন্য আমার টার্গেটেড থিটা কত আসবে, পাই প্লাস ট্যান ইনভার্স মডুলাস। এখন বলো, মডুলাসের কারণে এটা কি আর কাটাকাটি যায়, এটা প্লাস হয়ে যায়। তাহলে এখানে কি আসে, ট্যান ইনভার্স 1। তাহলে ট্যান ইনভার্স 1 কি প্রডিউস করে, পাই/4। যদি আমি পাইতে রাখি, রাইট, তাহলে এটা কত, পাই মানে 180, এটা কত, পাই/4 45। তাহলে এখানে কত আসে, 5π/4 তথা 225 ডিগ্রি। তাহলে এখন বলো 225 ডিগ্রি মানে কত, এটা 180, এই হলো এটা। তাহলে এই 225 ডিগ্রি নয় কি, অর্থাৎ তৃতীয় চতুর্ভাগ। কথাটা কি বুঝাতে পারছি? আসো এইটাই আমি এইটা দিয়ে করায় বুঝাই, এটা দিয়ে করায় বুঝাই। দেখো আমি একই জায়গায় যাব, কিন্তু এটার মান আর এটার মান কি আসবে না, সেম জীবনেও হবে না। আচ্ছা, এখানেই আমি আবার থিটার মান বের করি, কত, -পাই প্লাস ট্যান ইনভার্স মডুলাস -1 ইয়েস অর নো। তাহলে এখানে কি আসবে, -পাই আসবে প্লাস এটা ট্যান ইনভার্স 1, তার মানে হচ্ছে এখানে আসতেছে কত, -পাই, এখানে পাই/4। তাহলে এটা কি আসবে, -3π/4। তাহলে দেখো ফার্স্ট অফ অল মাইনাস আসছে, তার মানে কি ঘড়ির কাঁটার দিকে মাইনাস আসছে, এবং এই মান, এইটা আর এইটা, এই দুইটা মান যোগ করলে অ্যান্সার কত আসার কথা, 360। এই দুইটা মান যোগ করলে অবশ্যই অ্যান্সার কত আসবে, আসো যোগ করি। যোগ মানে কি, চিহ্ন বাদ দিয়ে যোগ করতে হবে না, চিহ্ন বাদ দিয়ে যোগ করতে হবে কি না, নাকি চিহ্ন সাথে থাকবে? চিহ্ন এখানে কি রিপ্রেজেন্ট করতেছে, দিক। চিহ্ন এখানে কি রিপ্রেজেন্ট করতেছে, দিক। তাহলে আমি যদি এখন এই 5π/4 আর 3π/4 যোগ করি, আমার লজিক কি বলে, কি আসা উচিত, 2π, 360 ডিগ্রি। দেখো আসতেছে কিনা, উপরে কত, 8π/4, তার মানে 2π। বুঝাতে পারছি? তাহলে সূত্র কোনোটা ভুল আছে, তাহলে আমরা কোনটা ফলো করব, নেগেটিভ রোটেশন নাকি পজিটিভ রোটেশন, নেগেটিভ রোটেশন। তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে নেগেটিভ রোটেশন, তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে নেগেটিভ রোটেশন। ঠিক আছে, ফাইন। এক্সাম্পলগুলো এগুলো সব খাতায় লিখতে হবে। ওকে, এরপরে চতুর্থ চতুর্ভাগ। আমি যে এমসিকিউ টেস্টটা নিব ওইটার ম্যাক্সিমাম কোশ্চেন থাকবে এটা। আচ্ছা, এখানে আবার একটু বলে দেই, ধরো এমসিকিউ কোশ্চেন কেমন হবে, প্রত্যেকটা ক্লাসে আমি কোনো না কোনোভাবে গাইড করব। তোমার এমসিকিউর জন্য আলাদা যে তোমাকে কোনো ক্লাস নেওয়া হবে
সেটা না। ধরো আমি একটু আগে তৃতীয় চতুর্ভাগ নিয়ে কথা বলতেছিলাম, তাই না? ধরো তুমি এই বিন্দুতে আসবা, এটা সঠিক উত্তর হচ্ছে এভাবে আসলে যা আসে, ধরো 225 ডিগ্রি, কিন্তু অপশানে 225 ডিগ্রি নাই। তার মানে তোমার কাছ থেকে আমি কেমন অ্যান্সার চাচ্ছি? অবশ্যই এই অ্যান্সারটা চাচ্ছি। কথাটা কি বোঝাতে পারছি? আমি তোমাকে এরকম মান দিয়ে দিলাম -3 -√2, এটা দেখে তুমি এভাবে চলে আসলা, কিন্তু এই যে অপশানটা, এই অপশানটা নাই অপশান, তার মানে প্রশ্নে ভুল না। কথাটা কি বুঝাতে পারছি? বইলো না স্যার প্রশ্নে ভুল। দুইটা থাকলে তুমি অবশ্যই, দুইটা থাকবে না এরকম কোনো কোশ্চেন আমি আজ পর্যন্ত দেখি নেই যে দুইটাই আছে। ঠিক আছে, আচ্ছা চতুর্থ চতুর্ভাগ খেয়াল করি। চতুর্থ চতুর্ভাগ মানে কোথায়? এখানে, রাইট? তাহলে এটা হচ্ছে আমার P -x, y। তাহলে মূল বিন্দু থেকে, সরি -x না, +x, -y, মূল বিন্দু থেকে x অক্ষের ধনাত্মক দিকে যাব এবং y অক্ষ বরাবর নিচের দিকে নামবো, রাইট? তাহলে একইভাবে দূরত্ব বোঝানোর জন্য আমরা এখানেও মডুলাস x এবং এখানেও আমরা মডুলাস y তথা y। এখন আসি আমরা পোলারের ব্যাপারে। পোলারে যদি আমরা এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে এই হচ্ছে আমার আলোচ্য কোণ। ইয়েস অর নো? এই হচ্ছে আমাদের আলোচ্য কোণ। থিটা আর এর কথা আর কি বলবো, আর ওই ঘুরে ফিরে একই জিনিস, √x² + y², কোনো চেঞ্জ নাই। বাট এইখানে চিন্তা করো আমরা থিটা বের করতে চাই, ঠিক যেমন প্রথম চতুর্ভাগে চিন্তা করেছিলাম যে আমার সবচেয়ে কাছাকাছি কোনটা হয়, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ইয়েস অর নো? আর এইটা সবচেয়ে কাছাকাছি কি হয়? ঘড়ির কাঁটার দিকে। তাইলে আমরা এইখানে কি আর বিপরীত দিক চিন্তা করার কোনো কারণ আছে? না, এখানে আর বিপরীত দিকে চিন্তা করার কোনো কারণই নেই। তাহলে এখন আমাকে বলো আমরা কোন দিকে রোটেশন করছি? ঘড়ির কাঁটার দিকে। দিকে মানে কি? -θ। দিকে মানে কি? -θ, হ্যাঁ কি না? আচ্ছা, আর থিটার মান কত? শুধু থিটার মান কত? tan ইনভার্স মডুলাস y/x। কিন্তু আমরা তো এরকম মাইনাস সামনে রাখবো না, থিটার আগে রাখবো। আমরা যদি মাইনাস দ্বারা উভয় পক্ষকে গুণ করি তাহলে কি আসে? -tan ইনভার্স মডুলাস y/, বুঝতে পারছি? এটা হচ্ছে আমাদের চতুর্থ চতুর্ভাগের কোণ নির্ণয়। বুঝতে পারছি? এখন আমরা একটা সামারি দেই। তাহলে জ্যামিতিকভাবে কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা থেকে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় থিটা নির্ণয় করার জন্য যত কিছু জানা দরকার সব কিছু আমরা জানি, রাইট? তাহলে সামারিটা যদি আমরা করি, বিভিন্ন চতুর্ভাগে থিটা এর মান নির্ণয়। P(x, y) বিন্দুর জন্য, P(x, y) বিন্দুর জন্য বিভিন্ন চতুর্ভাগে থিটা এর মান নির্ণয়। তাহলে আমরা প্রথম চতুর্ভাগে আমরা যা সামারিটা লিখতেছি, থিটা = tan ইনভার্স মডুলাস y/x, যেটা আমরা সরাসরি ব্যবহার করব। দ্বিতীয় চতুর্ভাগে থিটা = পাই মাইনাস tan ইনভার্স মডুলাস y/x। তৃতীয় চতুর্ভাগে থিটা = পাই প্লাস tan ইনভার্স মডুলাস y/x। চতুর্থ চতুর্ভাগে থিটা - tan ইনভার্স মডুলাস y/x। বলেন, বুঝতে পারছি? এখন আসেন বই নেন, উদাহরণ 1-2। বই নেই, উদাহরণ 1-2 নিচে
নিচে অনুশীলনের 1 নাম্বার সব, অনুশীলনের 1 নাম্বার সব পেয়েছি, অনুশীলনের 2 নাম্বার সব ডান। তাহলে কার্টেসিয়ান টু পোলার, পোলার টু কার্টেসিয়ান, এই সংক্রান্ত সব কিছুকে আমরা বুঝছি। ঠিক আছে, যদি এই অঙ্কগুলোতে কারো কোনো প্রবলেম হয় স্পেসিফিক, নেক্সট দিন ক্লাসের শুরুতে অথবা শেষে আমাকে অবশ্যই বলতে হবে। ঠিক আছে, বুঝাতে পারছি? আমি এমনভাবে থিওরি পড়াইছি, অঙ্ক করতে কোথাও কেউ আটকানোর কথা না। তারপরেও যদি কেউ আটকে যাও অবশ্যই আমাকে জানাবা, কিন্তু কেউ অন্য কারো খাতা দেখে লিখো না, গাইড যদি বাসায় থেকেও থাকে আগের সেগুলো দেখে লিখো না, তোমার লস, আমার কোনো কিছু যায় আসে না, তোমার লস। ঠিক আছে, আজকে এতটুকুই।